স্যার খুবই বিশ্বসূত্রে জেনেছি বেনজির নাকি নারীদের প্রতি ভিডিও ছিল, এটা কোনোভাবে ভারতের হাতে চলে গিয়েছিল। এটা তো আমি জিয়াউল হাসান করে একটা পর্বেই লিখেছি যে ও আলাদা যে যখন ডিজির রুমগুলা বানায় সে ওখানে ক্যামেরাটা সেট করে রেখেছিল। ওর সাথে তার তো পার্সোনালিটি ক্লাস ছিল, অ্যাকচুয়ালি সে ছিল এন্টি মিলিটারি। বেনজির জিয়া এই ব্যাপারে আমার সাথে অনেকবার কথা বলছে, এইগুলো দিয়েই মোটামুটি বেনজিরকে সাইজে রেখেছিল জিয়া। যে জিনিসটা আমি মিস করে গেছি সেটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে এখন বাংলাদেশের যে পরিস্থিতিতে যাদের নামে জিয়াউল আহসানের কাছে অডিও ভিডিও বা কোনো কিছু আছে, তারা যদি দেশের জন্য কাজ করে এবং এই যে জিনিসগুলা যদি বের হয়, কারো যদি ব্যক্তিগত থাকে, কারো নারী গঠিত সমস্যা থাকে বা অন্যান্য কোনো সামাজিক বা জিনিসের সমস্যা থাকে, আনলেস দে আর ইনভলভ উইথ মার্ডার এন্ড আদার থিংস, যেগুলো ক্যাপিটাল সিন এগুলা ছাড়া যারা আছে, আমি ব্যক্তিগতভাবে বাঙালি হিসেবে আমি বাংলাদেশ হিসেবে আমি তাদেরকে মাফ করে দিতে রাজি আছি। এবং আমি মনে করি সারা বাংলাদেশি এই জিয়াউল আহসানের যে যা বাংলাদেশের মানুষের ব্যক্তিগত যে হিউম্যান রাইটস যেটা ভায়োলেট করে যেটা করেছে, এটাকে কেউ আমলে নিবে না বলে আমি মনে করি, আমি আমলে দিব না। সো আমি মনে করি যে জিয়াউল হাসানের যে সমস্ত অডিও ভিডিও যারা জানেন তাদের থাকতে পারে, তারা এটাকে ভয় পাবেন না। এবং তারা যদি সামনে এসে বলেন যে আমার এরকম একটা দুর্বলতা আছে যেটা আমি রিগ্রেট করি, আমি মনে করি দেশের লোকজন আপনাকে বা আমাকে, আমরা যেই করি না কেন, আমাদের যদি কারো থাকে আমরা যদি ক্ষমা চাই, দেশের জনগণ এটাকে ক্ষমা করে দিবে। আমি ক্ষমা করতে প্রস্তুত আছি, কারণ আমরা আপনার একজনের একটা ইস্যু নিয়ে আমরা চাই না বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশ একটা হুমকির মধ্যে পড়ুক। এবং জিয়া যেটা চাচ্ছে, এবং আমরা এখনো জানি না যে জিয়ার কাছে কি আছে, এবং জিয়ার এই জিনিসগুলো অন্য কারো কাছে, অন্য কোনো দেশের কাছে, যেহেতু সে ভারতের সাথে ক্লোজলি কাজ করেছে, আছে কিনা। সো আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। এখন পর্যন্ত আমার যে বক্তব্যটা ছিল অলমোস্ট বলা শেষ। আমি এখন দেখি যদি কোনো কোশ্চেন থাকে নিব। সো হোয়াট, প্রত্যেক রাজনৈতিক দল সাপোর্ট করার অধিকার আছে, অফকোর্স। কারো কোশ্চেন থাকলে, না কোনো কোশ্চেন দেখতেছি না। স্যার খুবই বিশ্বসূত্রে জেনেছি বেনজির নাকি নারীদের প্রতি ভিডিও ছিল, এটা কোনোভাবে ভারতের হাতে চলে গিয়েছিল। এটা তো আমি জিয়াউল হাসান করে একটা পর্বেই লিখেছি যে ও আলাদা যে যখন ডিজির রুমগুলা বানায় সে ওখানে ক্যামেরাটা সেট করে রেখেছিল। ওর সাথে তার তো পার্সোনালিটি ক্লাস ছিল, অ্যাকচুয়ালি সে ছিল এন্টি মিলিটারি। বেনজির জিয়া এই ব্যাপারে আমার সাথে অনেকবার কথা বলছে, এইগুলো দিয়েই মোটামুটি বেনজিরকে সাইজে রেখেছিল জিয়া। আচ্ছা, জামাত শিবির দেশ চালাচ্ছে নাকি সরকার? এগুলা মাজার ভেঙে চুরমার করা হয়েছে, আপনারা চুপ। আপনারা সেলফি ফেরকার লোক, আপনার সালাফি ফেরকার বুঝলাম, যেগুলা ঠেকাতে পারবে না। না ভাই, এটা কাউকে দোষ দেওয়ার কিছু নাই। জামাত শিবির দেশ চালাচ্ছে নাকি সরকার? জামাত শিবির কেন দেশ চালাবে, সরকারই দেশ চালাচ্ছে। বাট জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি পিনাকিদার ভিডিওটা দেখেন, উনি খুব ডিটেল এক্সপ্লেনেশন করেছে। আমরা কথা হচ্ছে ইসলাম ধর্মের অনুসারী হিসাবে আমি ব্যক্তিগতভাবে এই মাজারটা পছন্দ করি না, মাজার করাটাও আমি ঠিক মনে করি না। বাট এটা জোর করে এভাবে ভেঙে দেওয়াটার আমি পক্ষপাতী না। যারা করতেছে তারা ভুল করতেছে, এবং এটা একটা সরকারি ম্যান্ডেটের মাধ্যমে করা উচিত। এভাবে গায়ের জোরে এগুলা করাটা ঠিক হচ্ছে না, আমি সাপোর্ট করতেছি না এই জিনিসগুলো। বাট আমি তো দেখলাম এই যে যতগুলো কাজ করতেছে সবগুলোর সাথে আওয়ামী লীগের লোকজন জড়িত। আপনারা তাদেরকে কেন সাপোর্ট দিচ্ছেন? আমি এইটাই তো বুঝি না, যে যারা এখানে যে ভেঙে দিচ্ছে, এটা আপনি কনসাস হিসেবে তো জানেন যে এই জিনিসটা অন্যায়। যদি আমি দেখি, আমি এটা নিজে ভাঙার অধিকার রাখি না। পিনাকিদা খুব ভালোভাবে বলেছে যে সেটা হচ্ছে আমরা যখন মূর্তিগুলো ভেঙেছি, এগুলো জনগণের ম্যান্ডেট ছিল, জনগণ চেয়েছে যে এই মূর্তিটা ভাঙা দরকার। বাট মাজার ভাঙা তো জনগণ এখন এই মুহূর্তে সাপোর্ট করতেছে না, এটা করাটা ঠিক না। ওকে, নেক্সট। ডিবি হারুন কোথায়? আমি দেশে আসি শুধু জানি, বাট এই মুহূর্তে আমি অনেক ইনফরমেশন পেয়েছি, বাট আমি শেয়ার করার মতো কোনো ইনফরমেশন পাইনি।
হারুনকে এখন কেন গ্রেফতার করা হচ্ছে না? পরে শুনলাম আজ বিপ্লব কুমার নাকি ভারতে পালিয়ে গেছে। অনেক ধন্যবাদ। What about BGB Redwan using AK-47 for shot in public? Due time he will be dealt. So আপনি ইউএসএতে এখন কি ধরনের জব করছেন? আনইউজুয়াল কথাবার্তা। এনিওয়ে, আমি এমএসএ সিকিউরিটিতে K9 হিসেবে, K9 মানে হচ্ছে এক্সপ্লোসিভ ডিটেকশন ডগ। আমার সাথে একটা ডগ আছে, সে এক্সপ্লোসিভ খুঁজে বেড়ায়। যেমন আজকে আমি ইয়াঙ্কি স্টেডিয়ামে একটা খেলা চলতেছে, খেলার মধ্যে আমি ডিউটি দিব। ওকে, নেক্সট। সেনাপ্রধান কাজগুলো কেমন মনে হচ্ছে? ওনাকে সরানোটা কি জরুরি নয় কি? আমি মনে করি অ্যাকচুয়ালি সেনাপ্রধানকে সরাই দেওয়া উচিত, আমি ব্যক্তিগতভাবে মনে করি। বাট এখন উনি অ্যাকচুয়ালি খুব স্লো কাজ করতেছেন, উনার হয়তোবা কোনো ওই ধরনের নাই। আর এখন যেটা হয়েছে, এখন কোনো প্রতিবিপ্লবের কোনো সুযোগ নাই, কারণ উনি নিজেও জানে যে সেনা অফিসারদের যে ইয়াং লট, তারা এই জিনিসটা সাপোর্ট করবে না। বাট আমি নিজে ব্যক্তিগত মনে করি উনাকে সরাই দেওয়া উচিত, কারণ উনি কিছুটা অসুস্থ। এই অসুস্থতায় উনি এত প্রেশারও হয়তো নিতে পারতেছেন না, এই জন্যই উনি আস্তে আস্তে ডিসিশন নিচ্ছেন। এক্স মিলিটারি অফিসারদের আর্মিতে ব্যাক করবার কি না গভর্নমেন্ট? আমি এটার ব্যাপারে যারা এক্স অফিসার আছেন তারা অনেকের উপরে অত্যাচার করা, অন্যায় করা হয়েছে, দেওয়া হয়েছে। আমি যদিও ওই গ্রুপটার মধ্যে আছি, বাট আমি নিজেকে বঞ্চিত দাবি করে ওখানে আমি কোনো অ্যাপ্লিকেশন করিনি। বাট তাদের অ্যাপ্লিকেশনকে আমি পূর্ণ সমর্থন করি। বাট এটা অবশ্যই সেনাবাহিনী অ্যাপ্লিকেশনগুলো করে আমি মনে করি যে তাদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী পাবলিক সেক্টরে যদি অ্যাডজাস্ট করা হয়, তাহলে অ্যাকচুয়ালি দেশ একটা ওয়ার্কফোর্স পাবে। বাট এটার মধ্যে স্ক্রুটিনি নিয়ে করতে হবে, কারণ আমি অ্যাকচুয়ালি এর মধ্যে বাংলাদেশের আর্মির ওই গ্রুপটার মধ্যে আমি দেখলাম অনেকে আনএথিক্যাল কাজের জন্য যাদের চাকরি গেছে তারাও এসে অ্যাপ্লিকেশন করেছে। এটা অবশ্যই আর্মি হেডকোয়ার্টার থেকে এটা যখন স্ক্রুটিনি করবে তারা ঠিক করে দিবে। চাকরিতে পুনরায় সুযোগ পেলে আসবেন। অ্যাকচুয়ালি বাংলাদেশের সংবিধানটা যদি লেখা হয়ে যদি এটা অ্যালাউ করে, তাহলে বাংলাদেশ সেনাবাহিনীতে আসা যায়। বাট আমার কথা হচ্ছে, আমার বয়স এখন 55, এই 55-এ এসে বাংলাদেশ আর্মিতে আবার পুনরায় চাকরি করা ইটস নট ওর্দি। আমি মনে করি না এটা ওর্দি। আর আমি এখন এখানে যেহেতু সেট হয়ে গেছি, আর সুযোগ নেই। আচ্ছা, রাষ্ট্রপতিকে সরানো উচিত অবশ্যই। আপনার ধরনের দোয়া। আচ্ছা, এনএসআই বেসামরিক অফিসার যারা আওয়ামী লীগ নিয়োগপ্রাপ্ত সহযোগিতা, অফকোর্স এই লোকগুলোকে চেঞ্জ করতে হবে। আর এনএসআই এবং ডিজিএফআই তে যারা সিভিলিয়ান নিয়েছে তাদেরকে স্ক্রুটিনি করতে হবে। বাট এইটা হচ্ছে পরের প্রায়োরিটি। আগে তো যারা একদম ডাইরেক্টলি ইনভলভ ছিল তাদেরটাতে করতে হবে। এর ভিতর যাদের ভারতের সাথে সংযুক্ত আছে তাদের তালিকা তৈরি করেছে, এ ব্যাপারে কি বলবেন? আমি যত শুনেছি এটার একটা তালিকা হচ্ছে এই মুহূর্তে। আপনি কাকে মনোনয়ন করছেন পরবর্তী সেনাপ্রধান হিসেবে? আপনি কাকে মনোনয়ন করতে চান? আমি এই কথাটা এখন বলতে পারবো না, বাট আমার একটা চয়েস আছে। এর জন্য আপনি কাকে মনোনয়ন করতে চান? হ্যাভ ইউ টক উইথ? ওকে, আমি স্ট্রেট বলেই দিই, আমি এমন একজনকে চাই যার মধ্যে কোনো দলীয় নাই, সেনাবাহিনীর প্রতি তার ডেডিকেশন আছে, কোন দলের প্রতি নাই। ইজ এ ট্রুলি প্রফেশনাল। আমি মনে করি এখন এমএস আছে একজন, আমার কোর্সমেট মেজর জেনারেল মুশফিকুর রহমান, ইজ দ্য বেস্ট ম্যান টু টেক দ্য পোস্ট। আর বাকি কাউকে আমি দেখি না। আমাদের যে তরুণ প্রজন্ম যারা এই বিপ্লব কে সফল করেছে, তারা একটা রাজনৈতিক দল সংগঠন করতে যাচ্ছে আমি দেখলাম, এবং আমি একটা চিঠি দেখলাম ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে যে তাদেরকে ওখানে পুলিশ প্রোটোকল দেওয়ার জন্য, তারা যে রাজনৈতিক দলটা সংগঠন করবে বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘুরে ঘুরে তাদেরকে পুলিশ প্রোটোকল দেওয়ার জন্য। এটা নিয়ে অনেকে নেগেটিভ মন্তব্য করেছেন যে তাদের তো এই পুলিশ প্রোটোকলটা পাওয়ার কথা না। হ্যাঁ, অফিসিয়ালি পাওয়ার কথা না, বাট এট দ্য সেম টাইম আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু পুলিশের দায়িত্ব, সো আমি দেখলাম কয়েকদিন আগেও যে গতকাল না গত পরশু যে দুই সমন্বয়ক জাতীয় সমন্বয়কদের সম্মুখেই অন্য সমন্বয়কদের মধ্যে ঝগড়াঝাটি বা মারামারি এরকম একটা সিচুয়েশন হয়েছে। সো এই ধরনের জিনিস যেন না হয়
এটার জন্য আমার মনে হয় তাদের পুলিশ প্রোটেকশনটা দেওয়াটা ঠিক আছে, কিন্তু এর সাথে আরেকটা জিনিস বুঝতে হবে যে সরকারের থেকে এখন পর্যন্ত কারা কারা রাজনৈতিক দল করেছে। জেনারেল এরশাদ করেছে, জেনারেল জিয়াউর রহমান করেছে। সো সরকারে থাকলে যেটা হয়, দে গেট অ্যান অ্যাডভান্টেজ। এই অ্যাডভান্টেজটা আমি যদি বাংলাদেশের কনটেক্সটে দেখি, আবার যদি আমি ভারতের কনটেক্সটে দেখি, যে ভারতের কেজরিওয়ালকে আমরা জানি যে কেজরিওয়াল সে সরকারি চাকরি ছেড়ে দিয়ে তারপরে রাজনীতিতে এসেছে, এবং তারা কিন্তু কোনো গোয়েন্দা সংস্থা বা কোনো কিছু সাপোর্ট ছাড়াই তাদের দলটা স্ট্রং হয়ে বেরিয়ে আসছে। তা আমি শুধু ছাত্রদেরকে এটাই বলবো যে যদি আমরা ছাত্ররা যদি সেই পূর্বের ইতিহাস নিয়ে যদি সরকারি তত্ত্বাবধানে যে সমস্ত দলই হয়েছে তারা অনেকে ভালো করেছে, অনেকে খারাপ করেছে। বিএনপি তো এখন সবচেয়ে লিডিং দল, জাতীয় পার্টি যদিও একদম ভারতের চামচা হয়ে গেছে, তারপরেও যে এই জিনিসটার দিকে তাদেরকে আমি খেয়াল রাখতে বলবো যে নর্মালি যেটা হয়, একটা রাজনৈতিক দল করতে হলে ইউ নিড সাম মানি, এই ম্যানেজমেন্টের জন্য মানি আসতে হবে, এবং ছাত্রদের কাছে টাকা নাই। সো টাকাটা কে দিচ্ছে, কাদের কাছ থেকে তারা নিচ্ছে, এগুলো হচ্ছে আন্ডারহ্যান্ড কথাবার্তা। এটা অফিসিয়ালি কেউ বলবে না, বাট আমি মনে করি এটা আমার বলা উচিত, যেহেতু আমি এই সিস্টেমটার সাথে কিছুটা পরিচিত। যদি কেউ টাকা নিয়ে থাকে তাহলে দেখতে হবে এখন কিন্তু কাদের কাছে আমরা জানি টাকা আছে। এই আওয়ামী লেসপন্সার যারা, তাদের কাছে প্রচুর টাকা পয়সা আছে। তারা হয়তো বা যেটাকে গোয়েন্দার ভাষায় বলে ফলস ফ্ল্যাগ রিক্রুটমেন্ট, সে বুঝবে না যে সে আওয়ামী লীগ তাকে হেল্প করতেছে, বাট অন্য একটা মাধ্যমে এসে করবে। সো এই টাকাটা নেওয়ার ব্যাপারে এর মধ্যে আরো আছে। এটা শুধু যে কোনো ব্যক্তি বা দল না, অনেক সময় অনেক দেশও স্পন্সর করতে পারে। এই মুহূর্তে যদি স্পন্সর করার মতো কারণ আমেরিকা থাকতে পারে, ভারত থাকতে পারে, বাট আমরা যদি ভারতের কাছ থেকে কোনো সাপোর্ট নেই, এই দলটাকে একদম সাফার করতে হবে। শুধু ভারত, আমি মনে করি যে কোনো জায়গা থেকে যদি কোনো ডোনেশন নেওয়া হয় কোনো দেশ বা কোনো দল, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। কারণ আমরা অবশ্যই চাবো যে এই রাজনৈতিক দলটা হোক ন্যায় নিষ্ঠার প্রতীক হোক। যে ডেডিকেশন দিয়ে তারা এই স্বাধীনতার বিপ্লবটা সফল করেছে, যেভাবে তারা বুলেটের সামনে দাঁড়িয়েছে, নিরস্ত্রভাবে বুলেটের সামনে দাঁড়িয়েছে, আমরা এই ডেডিকেশনের হায়েস্ট যেটা আমরা দেখেছি, এক পুলিশ অফিসার বলতেছে আসাদুজ্জামান কামালকে যে একটা মারি একটাই মরে, আর বাকি কেউ যায় না। আমি জাস্ট অ্যাজ এ মিলিটারি অফিসার, অ্যাজ এ স্টুডেন্ট অফ ওয়ারফেয়ার, আমি একটু বলতে পারি দিস ইজ দ্য হাইয়েস্ট লেভেল অফ কারেজ এনিওয়ান হ্যাজ সিন ইন দ্য ওয়ার্ল্ড, হাইয়েস্ট লেভেল অফ কারেজ। সো এই ডেডিকেশন কারেজ যাদের আছে, তারা একটা রাজনৈতিক দল করার সময় আমি আশা করব তারা কোনো আনফেয়ার মিন্স নেবে না, আনফেয়ার মিন্স ভাবে যাবে না। আমি মনে করি ন্যায় নিষ্ঠা এই জিনিসটা থাকতে হবে। যদি পুলিশ প্রোটোকল নেওয়াটাকে আমি অনেকে সিরিয়াস ভাবে দেখলে আমি দেখি না, বাট যেহেতু তারা একটা বিপ্লবের মধ্যে দিয়ে আসছে, তারা বিপ্লবের নেতা, দে গট রাইট। এই ধরনের অফিসিয়াল রাইট না থাকলে আমি মনে করি যে এটা যদি বিপ্লবী সরকার হইতো, যদি আমাদের সংবিধানটা যদি ভেঙে দেওয়া হইতো, তারাই হইতো আমাদের মেইন লিডার। বাট তারা যেটা করেছে, আমাদের যারা বিজ্ঞ যারা আছে তাদেরকে অ্যালাউ করেছে আমাদের দেশটা পরিচালনা করতে, এবং তারাও এটার ভাগ নিয়েছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। বাট এই রাজনৈতিক দলটা করার জন্য তারা এখন বিভিন্ন ডিস্ট্রিক্ট ঘুরতেছে। আমরা ঐতিহাসিকভাবে জানি এর আগে ভারতের মহাত্মা গান্ধী এরকম তার ক্যাম্পেইন করেছে, প্রতিটা রুরাল এরিয়াতে ভারতে ঘুরে বেরিয়েছে। আমরা জানি জেনারেল প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতি গ্রামে গঞ্জে ঘুরে গিয়েছে, এবং এভাবেই তিনি তার দলটাকে স্ট্রং ভাবে রেইজ করেছে, এবং এটা এখনো বাংলাদেশের এখন সবচেয়ে জনপ্রিয় দল এই মুহূর্তে। বাট আমরা চাই যে কাউকে, এখন আওয়ামী লীগের যেহেতু কোনো অস্তিত্ব নাই, আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই, সো আমি চাই যে একটা কাউকে ফ্রি রান দিলে যেটা হয়, বিএনপি যদি একটা ফ্রি রান পায়, তারা হয়তো বা ফিউচারে এমন একটা সিস্টেম আছে, তারাই হয়তো বা আবার ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে। সো একটা স্ট্রং বিরোধী দল থাকা দরকার। সো এই জিনিসটা থাকার জন্য আমি আশা করি যে যারা এই দলটা গঠন করবে তারা ন্যায় নিষ্ঠার ভিতর দিয়ে যাবে। কারো কাছ থেকে এই ধরনের আনডিউ
প্রিভিলেজ বা সাপোর্ট নিয়ে যেন তাদের কোনো বাধ্যবাধকতা না থাকে, যে তাদের প্রতি বাধ্যবাধকতা না থাকে, এবং বাধ্যবাধকতা থাকলে যেটা হবে ওই দলটা ন্যায় নিষ্ঠার ভিত্তিতে এবং গণতান্ত্রিকভাবে রান করতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। ওবায়দুল কাদের, আরাফাত, আসাদুজ্জামান এটা নিয়ে বলছে অপরাধীদের কেন গ্রেফতার করা হচ্ছে না। ইউনিসের অস্থায়ী সরকার ব্যর্থ প্রমাণের জন্য পুলিশ থেকে যুবলীগ, বুদ্ধিজীবী সহ যারা নিজেদের কখনো আওয়ামী লীগ বলে দাবি করত না, কিন্তু আওয়ামী লীগ মন্দের ভালো বলে সাপোর্ট করে এরকম গাওয়াতে উঠে পড়ে, অফকোর্স এদেরকে আস্তে আস্তে অবশ্যই সর্ট আউট করা হবে। আমি মনে করি যারা যে সমস্ত জায়গাতে আছেন অলরেডি আওয়ামী পারপিট্রেটর যারা ছিল তারা অলরেডি বুঝে গেছে যাদের কোনো বিপ্লব এবং প্রতি বিপ্লবের কাজ হবে না। ভারত অলরেডি বুঝে গেছে যে তারা যে কাজটা করেছে এটা এখন অ্যাগ্রেসিভ প্রোপাগান্ডা করে লাভ হবে না। আমি অ্যাকচুয়ালি ওদের সিনিয়র মিলিটারি লিডারশিপ যারা রিটায়ার্ড তাদের একটা করশো দেখতেছিলাম, এবং তারা অ্যাকচুয়ালি ওই জিনিস ওই পয়েন্টটা ঠিকই আছে যে বাংলাদেশের কিছু হইলেই যে মৌলবাদীর কাছে ক্ষমতা চলে গেছে, ওই পয়েন্টটা থেকে তারা যাচ্ছে না। কিন্তু তারা এখন একটু মনস্তাত্ত্বিক ভাবে, যে বাংলাদেশের মানুষ যে মনস্তাত্ত্বিক ভাবে মানে এন্টি ইন্ডিয়ান হয়ে গেছে, এই জিনিসটা তারা করার জন্য একটু তাদের একটু দেখলাম যে তারা এই ধরনের কথাবার্তা বলতেছে যে বাংলাদেশের মেন্টাল সেট আপ যেটা হয়েছে সেটা হচ্ছে এন্টি ইন্ডিয়া হয়ে গেছে, এইটা তাদেরকে রিপেয়ার করতে হবে, এটা তারা অ্যাটলিস্ট বুঝে গেছে। আর কিছু we should also talk about education reform. Most important education reform. But এই এডুকেশন রিফর্ম নিয়ে আমি কিছু বলবো না, কারণ আমি ব্যাপারে স্পেশালিস্ট না। বাট আমি মনে করি যে এডুকেশন সাইডটা একদম ঢেলে সাজাতে হবে, এরা একদম শেষ করে দিয়ে গেছে।